পড়লাম পিরামিডের একদম সামনে, ওই যে মেইন পিরামিডটা আর এই হচ্ছে লাস্ট পিরামিডটা। এটা আমি দেখেছি, বাট আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আদৌ ভিতরে কি আছে। এখান থেকেও পিরামিডের একদম স্পষ্ট প্যানোরামা ভিউ দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। পিরামিডের সামনে থেকে গুড মর্নিং জানাচ্ছি। অনেক রোদ, চোখ খুলতে পারছি না, কিন্তু তবুও ভাবলাম যে একটু দেখাই। আমার পিছনে পিরামিড দেখা যাচ্ছে। এখন সকাল হলো, তো এই যে আমি আমার হোটেলের ছাদে আছি এখন, তো ছাদ থেকে একদম স্পষ্ট পিরামিডটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম দেখাই। রাত্রেবেলাও দেখিয়েছিলাম একবার, তো দিনের বেলাও কেমন দেখা যায় সেটাও দেখানোর চেষ্টা করলাম। আর আমি এখন যাব পিরামিডে, ব্রেকফাস্টটা করেই পিরামিডে ঢুকবো, তো সেখানে দেখাবো আপনাদের সাথে। রওনা করে দিলাম পিরামিডের উদ্দেশ্যে। যা বুঝতেছি এখন থেকেই শুরু হবে মানুষের টানাটানি, পালাপালি। তো যাচ্ছে পিরামিডে। আমি চলে আসছি পিরামিডের ভিতরে, কোনো প্রবলেম হয়নি। ভেবেছিলাম একটা গাইড নিয়ে নিব, কারণ এই জায়গাতে গাইড না থাকলে কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয়, বিশেষ করে এখানকার মানুষের অতি আপ্যায়নের কারণে। বাট আমি পরবর্তীতে আর নেইনি, নিজেই চলে আসলাম। আগে একবার এসেছি, তো একটা অভিজ্ঞতা, যদিও আগে সব কিছু হয়তো বা কিছুটা চেঞ্জ আছে, কিন্তু তবুও আগের যেটা একটা অভিজ্ঞতা আছে। ঢুকে গেলাম আগে থেকেই সব প্রিপারেশন নিয়ে, যাতে কোনো কিছু ফেস করতে না হয়। সো আলহামদুলিল্লাহ কোনো কিছু ফেস করা লাগে নাই, আমি ভালোভাবে ঢুকে গেলাম আর হেঁটে বেড়াচ্ছি পিরামিডের এখান থেকে সেখানে। আর আমি জানি এখান থেকে একটা পিরামিড যতটা কাছাকাছি মনে হয়, এতটা কাছাকাছি না, সময় লাগবে, হাঁটতে হবে, কষ্ট করতে হবে। আর ইনশাল্লাহ সবগুলোতেই যাবো। সো দেখা হবে আপনাদের সাথে পিরামিডের একদম গোড়ায়, পিরামিডের সামনে। নো, আই ডোন্ট নিড। Okay, 200 pounds. নো। 200. What's your money? يا رقية تعال كيف حصان؟ كيف الحصان عشان اصورك بقى؟ এসে পড়লাম পিরামিডের একদম সামনে। গরম লাগছে কিছুটা, বাট বাতাসও আছে ভালো, কারণ হচ্ছে এই জায়গাটা শহর থেকে অনেকটা উপরে। ওইখানে আমি যেখানে হোটেলে ছিলাম, সেই জায়গাটা এখান থেকে খুব ভালো দেখাও যায় কিনা, আমার ক্যামেরা ছাড়া দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো বা এতটা স্পষ্ট নয়, কারণ এই জায়গাটা অনেক উপরে। তো এখানে ভালো বাতাস আছে, আর রোদও আছে অনেক। রোদ আর বাতাস মিলে কখনো অনেক গরম লাগছে, আবার কখনো কিছুটা শীতল অনুভব করছি আমি। তো যাই হোক, এই জায়গাটা এত উঁচু হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যখন ফেরাউনরা তাদের এই কবর, এটা তো অ্যাকচুয়ালি এই পিরামিড মানে এটা আসলে কবর, ভিতরে অনেক কবর আছে। তো যেটা চেয়েছে, তারা চেয়েছে তাদের যে কবর, এটা শহর থেকে অনেক দূরে থাকবে, আর এমন জায়গা থাকবে যেখানে বন্যা বা এই টাইপের কোনো কিছু, জলোচ্ছ্বাস এই টাইপের কোনো কিছু হলে যাতে তাদের কবরটা কোনোভাবে না সরে যায়। যার কারণে ওরা শহর থেকে অনেক দূরে এনে তারপর অনেক উঁচু জায়গায় এই কবরগুলো ওনারা করেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক
এখানে আসলে আমরা পিরামিড বলতে তো 3টা পিরামিড কি বুঝি, পিরামিড আসলে এই 3টা না। হ্যাঁ, পিরামিড এখানে অনেকগুলো পিরামিড আছে, ছোট বড়, তাদেরই ফ্যামিলি মেম্বারদের কবর আছে। তো অনেকগুলো পিরামিডই এখানে আছে। শুধু তাই না, পিরামিড অ্যাকচুয়ালি শুধু যে এখানে আছে তা না, এখানে ছাড়াও এই এই মিশরের বাইরেও কিন্তু অনেক পিরামিড আছে। মিশরের বাইরে পিরামিড আছে, মিশরের এই ভিতরেও শুধুমাত্র এই গিজা ছাড়াও অনেকগুলো জায়গা আছে যেখানে পিরামিড আছে। লুক্সরে পিরামিড আছে, ইনফ্যাক্ট এই গিজাতে আরও কয়েকটা জায়গায় পিরামিড আছে। তো আমি চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। এখানে আসলে সবাই ছবি তোলা নিয়েই বেশি ব্যস্ত। পিরামিড সম্পর্কে জানা বা পিরামিডের ব্যাপারে কোনো আইডিয়া নেওয়া, আমি এখানে গাইড পাওয়া যায় অনেক, তবে খুব কম দেখছি যে যারা গাইডের শরণাপন্ন হচ্ছে। যদিও আমি ভুল হতে পারে, কারণ হচ্ছে এখন আমি যেই সময়টাতে এসেছি এখন ট্যুরিস্ট অনেক কম হওয়ার কারণে এখানে অনেক ইয়েও আছে, এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা যেগুলো আমরা অল্প কয়েকজন আসার কারণে বেশি পাচ্ছি, স্পেস পাচ্ছি, লোকজন কম আছে। পিরামিডের একদম সামনে আছি আমি, এটা হচ্ছে মেইন, যেটা সবচেয়ে বড় দেখা যায় এখান থেকে। অ্যাকচুয়ালি 3টা পিরামিডই অলমোস্ট সমান, এই পিরামিডটা সবচেয়ে বড়। তো পিরামিডটা ছুঁয়ে দেখলাম দ্বিতীয়বারের মতো, ভালো লাগছে যে প্রায় 5000 বছরের পুরনো এই জিনিস অন্য কেউ একজন হয়তো বা এই পাথরটাকেই এখানে এনে রেখেছে। তো আমিও ওনার রাখা এই পাথরটা 5000 বছরের আগে যিনি রেখেছে তারটা আমি আবার ধরতে পারলাম, ভালো লাগছে আমার কাছে খুব দেখে। বাইরে এত রোদ, অ্যাকচুয়ালি বাইরে কি মানে এখানে এত রোদ উঠলো হঠাৎ করে। এখন 12টা বেজে গেছে দুপুর, সো 12টা থেকে 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ইউজুয়ালি অনেক রোদ থাকবে, এটাই স্বাভাবিক। এত রোদ দেখুন, আমি পিরামিডের যে কাছে একদম অল্প একটু ছায়া আছে, এখানে একটা রেলিংয়ের মতো, পিরামিডের একটু ছায়া, যদিও সূর্য এখন ঠিক উপরে, সো চারপাশে ছায়াটাও কম, শুধুমাত্র আমি দাঁড়ানোর মতো অল্প একটু জায়গাতে একটু ছায়া আছে। তো সেখানে এসে আমি পালিয়েছি মোটামুটি বলতে পারেন, কিছু করার নাই। একটু রেস্ট নিব, আবার বেরোবো, আবার রেস্ট নিব, আবার বেরোবো, চলছে পিরামিড দর্শন। পিরামিডের উপরের অংশটা দেখতে পাচ্ছেন, একসময় পিরামিডটা পুরো পিরামিডটা এরকমই ছিল। তো এটা 5000 বছরের পুরনো, সো ভাঙতে ভাঙতে এখনো উপরের জায়গাটা রয়ে গেছে। এই দুটো পিরামিড খুবই কাছাকাছি, কিন্তু 3 নম্বর যে পিরামিডটা ওইটা অনেক দূর। তো ওইটাতে যেতে খবর হয়ে যাবে, কিন্তু যাবো তো অবশ্যই ইনশাআল্লাহ। তো দেখি এবার 3 নাম্বারটাতে কি আছে। আর এই পিরামিডগুলোতে ঢোকা যায়, আসলে ভিতরে কিছুই নাই, শুধু সরু রাস্তা। আমি এর আগেবার গিয়েছিলাম, কিন্তু এখানে যা আছে, যা ছিল এক সময় সব কিছু মিউজিয়ামে চলে গেছে। এটা আমরা মিউজিয়ামে গিয়ে দেখব কি কি আছে ওইখানে। এখানে যত মমি ছিল, যতগুলো দেখার জিনিসের জন্য মানুষ যায়, সব কিছুই ওই মিউজিয়ামে নিয়ে গেছে। তো আমরা মিউজিয়ামে গিয়ে দেখব। আর এই পিরামিডের ভিতরে কিছু নাই, ওটার ভয়ঙ্কর একটা জায়গা, তো এখানে আর যাচ্ছে না।
যে বড় বড় পাথরগুলো, এগুলো পিরামিডেরই ধ্বংসাবশেষ। এগুলো এখান থেকে পড়ে এই যে নিচে পড়ে আছে, মোটামুটি অনেকগুলো পাথর বিভিন্ন জায়গায় পড়া আছে এখানে। এই পিরামিডে আসতে আমার টিকিটের খরচ গেছে 700 পাউন্ড, 700 ইজিপশিয়ান পাউন্ড। সো বাংলাদেশি টাকা প্রায় 2000 টাকার মতো। এসে ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু এখানকার পরিবেশটা আসলে, আমি সত্যি কথা যেটা বলি, এখানে অনেক ট্যুরিস্ট আসে, সারা ওয়ার্ল্ড থেকে অনেক ট্যুরিস্ট আসে, কিন্তু জায়গাটা একদমই ট্যুরিস্ট ফ্রেন্ডলি না। গভর্নমেন্ট সব ধরনের ফ্যাসিলিটিস এখানে দিয়ে রাখছে যদিও, কিন্তু এখানকার যে লোকাল মানুষরা আছে, ওনাদের অফারিং সিস্টেম বা ওনারা যেভাবে মানুষের থেকে আর্ন করতে চায়, আর্ন করার ওয়েটা ঠিক নেই। যেভাবে আর্ন করতে চায়, যেভাবে ফোর্স করে কোনো একটা কিছুর জন্য, সব কিছু মিলে এই জিনিসটা ঠিক না। এই জন্য বললাম যে জায়গাটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি না, কিন্তু ওয়ার্ল্ডের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা আশ্চর্য। আর অবশ্যই আশ্চর্য হবে নাই বা কেন, এমন একটা জিনিস এটা কিভাবে তৈরি করলো, এক সময় আমাদের মতো মানুষরাই তো তৈরি করেছে না। তো এটা অবশ্যই আশ্চর্যের জিনিস। আর যতই প্রবলেম ফেস করুক মানুষ, তবুও মানুষ এখানে আসে, এই জন্যই আসে কারণ এটা আশ্চর্যের একটা জিনিস। আশ্চর্য দেখার জন্য সবাই আসে। আর প্রতিটা দেশের মানুষ এক হয় না, এক এক দেশের মানুষ এক এক রকম হয়। কারো অ্যাপ্রোচ হয়তোবা খারাপ, কিন্তু ভিতরে হয়তোবা তার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, বা কারো অ্যাপ্রোচ ভালো, ভিতরে হয়তো আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই। ইজিপ্টে আমি যেটা দেখছি, তাদের অ্যাপ্রোচটা একটু ভিন্ন, কিন্তু সর্বোপরি খুব বেশিটা ঠকায় না। আবার ঠকায় না যে তা না, এখানে স্ক্যামও আছে, অনেক স্ক্যামার আছে এখানে, মানুষকে ঠকায়ও। বাট মানুষ ভেদে মানুষের পার্থক্য থাকবেই। এ হচ্ছে 1 নম্বর ব্রিজ, 1 নম্বর ব্রিজ না, 1 নম্বর পিরামিড। এ হচ্ছে আরেকটা পিরামিড, আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা পিরামিড। তো আমি এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে মোটামুটি 3টা পিরামিডই দেখা যায়। যদিও আমার হোটেলের ছাদ থেকেও দেখা গেছে সেম জিনিস। এখানে একটু লোকজন আছে, ইনফ্যাক্ট আমি মনে করি এখান থেকে আমার হোটেলের ছাদ থেকে খুব ভালো দেখা যাচ্ছিল, কারণ এই ধরনের বড় বড় ভবন, বড় বড় জিনিসগুলো কাছ থেকে দেখার চাইতে দূর থেকে দেখা বেশি সৌন্দর্য। তো আমার কাছে কাছ থেকে তো অবশ্যই ভালো লাগছে, ফিল করতে পারছি যে এই পিরামিড একসময় যারা এত কষ্ট করে বানিয়েছে বা অত্যাচারিত হয়ে বানিয়েছে, যেটাই হোক না কেন, বা বৈজ্ঞানিকভাবে বানিয়েছে, এটা নিয়ে তো অনেক বিশ্লেষণ অবশ্যই আছে। কিন্তু ভালো লাগছে যে যেভাবেই হোক না কেন, এত হিস্ট্রি একটা জিনিস, বা এত কাল্পনিক একটা জিনিস, হ্যাঁ কাল্পনিক বাস্তব একটা জিনিস, তো সেটা সামনে থেকে দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে। আমি তো আসলে হেঁটে হেঁটে পিরামিড দেখছি। আমার ঠিক মাথার উপরে হচ্ছে সূর্য, আর আমার ডান পাশে একটা পিরামিড, আমার বাম পাশে একটা পিরামিড, আর আমি দাঁড়িয়ে আছি মরুভূমির উপরে। যে মরুভূমিটার উপরে কিছু পাথরও আছে, শুধু বালি না, বালির সাথে পাথরও আছে। আর আমার ঠিক পিছনে যে মরুভূমিটা দেখতে পাচ্ছেন, ওটা পিওর মরুভূমি। তার মানে বুঝতেই পারছেন যে, আর এখন ঠিক দুপুর 1টা বাজে। গরমের তীব্রতা এই সময় আমাদের সৌন্দর্যের যে আমাদের বাংলাদেশ, সেখানেই বা কেমন থাকে, আর সেখানে কেমন থাকে সেটা যদি আপনি ফিল করতে পারেন,
তাহলে এই মরুভূমির উপরে এই মুহূর্তে কেমন আছে বা কেমন ফিল করছি আমি, এটা আপনি অবশ্যই ফিল করতে পারবেন। যে বাতাস এতক্ষণ খুব ভালো ছিল, এখন কম। আর বাতাসটা আসলে কিছুটা ভালো লাগে, একটু গরমটা কম ফিল হয়। কিন্তু এখন অবস্থা পুরোই খারাপ। মনে হচ্ছে আমি আবার দোহাতে ফেরত যাই। দোহাতে অনেক গরম হচ্ছিল, কিন্তু ঘামাচ্ছিল। আর এখানে আমাকে একদমই ঘামাচ্ছে না, অথচ গরম হচ্ছে প্রচুর, কিন্তু ঘামাচ্ছে না একটু। মানে ঘামটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, এমন গরম। যাই হোক, পিরামিড দেখছি, সেটাই অনেক বড় কথা। আমি এখন 3 নম্বর পিরামিডের সামনে যাচ্ছি। শ্রীলঙ্কাতে যখন লায়ন রকে উঠছিলাম, উঠার মাঝপথে আমি একটা পানি খাওয়ার জায়গা দেখতে পাই। আমি বলে বোঝাতে পারবো না ওই পানি খাওয়ার জায়গাটা দেখে আমি কতটা খুশি হয়েছি আর কতটা মন থেকে দোয়া করেছি যারা ওই পানির ব্যবস্থা করেছে। কিন্তু এই জায়গাটা একটা মরুভূমি। শ্রীলঙ্কা তো অনেক সুন্দর একটা জায়গা, ওইখানে প্রাকৃতিক বাতাস, গাছপালা সব কিছু আছে, এখানেও আছে। কিন্তু এখানে আমি এখন যে জায়গাটা আছি এক্স্যাক্টলি, এখানে আশেপাশে অনেক দূর পর্যন্ত কিছু নাই। তো এখানে পানির কোনো ব্যবস্থা সরকার করেনি, তবে আমি মনে করি এটা অবশ্যই করা উচিত। কারণ এখানে যত মানুষ আসে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো জায়গায় এত মানুষ যায়। জায়গাটা এতটা মানুষের এতটা মনে গেঁথে আছে যে আসলে জিনিসটা কি। প্রচুর মানুষ আসে, অনেকে কয়েকবার আসে, অনেকে এসে অনেকদিন থাকে এই দেশে। তো এই টুরিস্টের জায়গাগুলোকে অবশ্যই আরও ডেভেলপ করা উচিত আমার কাছে মনে হচ্ছে আর কি। বাট এত কিছুর পরেও মানুষ আসছে, লোকালদের হেল্প নিয়ে আসে, যার কারণে প্রবলেম একটু কম হয়। আর আমার মতো গরিব ট্রাভেলার যারা আছে, তারা তো সব ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারবে না, তারা নিজেরা হেঁটে 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 এক্সপ্লোর করতে হয়। তো আমি সেটাই করছি। দেখতে পাচ্ছেন এত গরমের ভিতর দিয়ে এই রোদে এই লোকটার দুটো ক্যামেল আছে। উনি ক্যামেল দিয়ে এখানে মানুষ ঘোরায়, কিন্তু ঠিকই টাইম মতো উনি নামাজে বসে গেছে। নামাজের প্রতি ভালোবাসা ওনাকে আর টুরিস্টদের পিছনে ঘুরতে দেয়নি। উনি আগে নামাজ পড়ে নিচ্ছে, হয়তো তারপরে ঘুরবে। আমি চেষ্টা করব ওনার ক্যামেলে ওঠার। ওই যে মেন পিরামিডটা আর এ হচ্ছে লাস্ট পিরামিডটা। তো ভিতরে কিছু নাই, এটা আমি দেখেছি, বাট আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আদৌ ভিতরে কি আছে। সো ডিসিশন নিলাম যে ভিতরে ঢুকবো। তো আগে একটু পানি খুঁজে নেই, এখানে অনেকে পানি বিক্রি করে খুব সম্ভবত। আগে একটু পানি নিয়ে নেই, আমি যেটা এনেছি এটা শেষ। তো পানি লাগবে, আগে পানি খেয়ে নিই, তারপরে এইটার ভিতরে ঢোকার চেষ্টা করব। এটা 280 ইজিপশিয়ান পাউন্ড লাগে ঢোকার জন্য। তো এটা আমি খরচ করে এখানে ঢুকবো। দেখুন, কোথাও খুঁজে পানি পাচ্ছিলাম না। এখানকার সরকার এই যে এখানে ছোট একটা ট্যাঙ্ক রেখেছে, আমার পানির খুবই প্রয়োজন ছিল। আমি খুঁজতেছিলাম যে এখানে কেউ পানি বিক্রি করছে কিনা, আশেপাশে আমি কাউকেই পাচ্ছিলাম না। কিন্তু এই যে ছোট্ট একটা পানির পেলাম, একদম ঠান্ডা পানি। আমার খুবই তৃষ্ণা পেয়েছিল, আমি একদম ফিট। এখন আমি এরকম আরও 5টা পিরামিড ঘুরতে পারবো, কোনো প্রবলেম নাই। $280 ইজিপশিয়ান মাত্র। কিন্তু প্রবলেম হচ্ছে টিকিটটা করার জন্য আমাকে যেতে হবে আবার সেই মেন গেটে, সেখান থেকে টিকিট করে তারপর আমাকে এখানে আসতে হবে। আর এখান থেকে ওদের একটা কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে টিকিট করা যায়। কিন্তু আমি জানি না ওদের আইটি বিশেষজ্ঞকে এতবার ট্রাই করার পরেও টিকিট কাটা যাচ্ছে না কোনোভাবেই। আর কী প্রবলেম সেটাও বুঝতেছি না, আমি অনেকবার ট্রাই করেছি এখানে। তো যাই হোক, এটাতে আর ঢুকলাম না। এখন আমি প্যানোরামা যে ভিউটা আছে সেখানে একটু যাওয়ার চেষ্টা করি, যদি যাওয়া যায়। আদারওয়াইজ হয়তো বা মেন গেটে চলে যাব।
আমি একদম পিরামিডের থেকে অনেক দূরে চলে এসেছি। আমি চাচ্ছি 3টা পিরামিড যাতে দেখা যায় এমন একটা স্পেসে যাওয়ার, যেখানে হেঁটে যাওয়াটা আসলেই খুবই কষ্টসাধ্য, বিশেষ করে এই দুপুরবেলা খুবই কষ্টসাধ্য আমি মনে করি। কিন্তু তবু আমি যাচ্ছি, যদি সেখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর সেখানে নর্মালি যারা যায় তারা ঘোড়ার পিঠে করে যাচ্ছে। তো এই মরুভূমির বুকে ঘোড়ার পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের মতো মানুষ যারা আছি তাদের পায়ে অবশ্যই গরম, নিচে গরম, উপরে গরম, আর সব দিকেই গরম, সমস্যা হওয়ারই কথা। ইনশাল্লাহ আশা করি সব ঠিকঠাক হবে। আমি মোটামুটি প্যানোরামার এখানে কাছাকাছি আসছি, তবে এখানে এসে মনেই হয় না যে আমি মিশরের কায়রো বা গিজা শহরে আছি, যে শহরটাতে অনেক গাছগাছালিও আছে বা মানুষ বসবাস করে। দেখে মনে হচ্ছে চারিদিকে ধু মরুভূমি, কোনো একটা সাহারা মরুভূমিতে চলে আসছি এমন মনে হচ্ছে। যদিও সাহারা মরুভূমিতে ইনশাল্লাহ যাব, বাট এই পিরামিডের যে মরুভূমি আছে সেখানেও যাই, সেখানে আছি এখন। আর প্যানোরামা ভিউটা আমার মনে হচ্ছে আমি খুব কাছাকাছি চলে এসেছি, খুব ভালো ভিউ পাবো বলে আশা করছি। অবশেষে চলে আসলাম আমি সেই স্বপ্নের পিরামিডে। অনেকের কাছেই এটা স্বপ্ন, আবার অনেকের কাছে এটা একটি বাস্তব কল্পনা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই একটা পিরামিড, 2টা পিরামিড, 3টা পিরামিড, ওইখানে আরও অনেকগুলো পিরামিড আছে। আসলে এই পিরামিডগুলো মূলত কবর। তো ওই সময়কার যে রাজারা আছে, ফেরাউনরা, তারা তাদের কবরগুলোকে সবসময়ের জন্য সংরক্ষণ করে রাখার জন্য মূলত শহর থেকে দূরে এমন উঁচু একটা জায়গায় তাদের কবরগুলো স্থাপন করেছে। আর এরকম পাথর দিয়ে এটাকে বেষ্টনী দিয়েছে যাতে তাদের কবরগুলো কোনোভাবে নষ্ট না হয়। ইনফ্যাক্ট তাদের লাশগুলো মমি পর্যন্ত করে রাখা আছে। তো যাই হোক, কিন্তু এখন আর এই মমিগুলো নাই এখানে। এটা চলে যাবে, এটা চলে গেছে অলরেডি, নিয়ে গেছে সরকার, যে মিউজিয়াম আছে মিউজিয়ামে নিয়ে গেছে। সো আমরা ইনশাল্লাহ মিউজিয়ামে যাব। আর এখন এনজয় করছি আসলে এখানকার লোকাল বা টুরিস্টিক যে একটা ফ্লেভার, একটু ভালো মন্দ মিলিয়ে এনজয় করছি। ভালো লাগছে, খারাপ লাগছে না। দেখতে পাচ্ছেন এখানে প্যানোরামা ভিউর সাথে ছবি তোলার জন্য সবাই ক্যামেলে করে, ঘোড়ায় করে এখানে এসছে, ছবি তুলছে। আর আমি গরিব হেঁটে হেঁটে আসছি। এত কিছু থাকতে সবাই কেন এই উটে করেই ছবি তুলতে আসে বা ছবি তোলার জন্য বেশি আগ্রহী? আসলে অ্যারাবিয়ান কান্ট্রির সাথে উটের একটা সম্পর্কই আলাদা। এই উট মূলত মরুভূমিতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক দূর পর্যন্ত। উট সহজে টায়ার্ড হয় না, উটের স্ট্যামিনা বেশি। আর এই মরুভূমিতে চলার জন্য আগেকার সময়ে যে ইসলামিক বা আগেকার সময়ের যেই
এই আরাবিয়ান কান্ট্রির যে মানুষরা ছিল তারা কিন্তু উটের সাহায্যই নিত। এখন হয়তো বা বসত বাড়ি হয়েছে, অনেক কিছু করেছে মানুষ, আর যার কারণে এত বেশি চলাফেরায় কষ্ট হয় না। সবার কাছে গাড়ি আছে বা এখনও চলাফেরা করার জন্য অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু একটা সময় উটই ছিল তাদের একমাত্র যানবাহন এই মরুভূমিতে চলার কারণে। ওই সময় এরকম সিটি ছিল না, অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধুমাত্র মরুভূমিই ছিল। হাঁটা চলার ফাঁকে ফাঁকে এই যে একটা পাথর পেলাম, মাঝে মাঝে এরকম পাথর পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে বসেছি, অথচ একটা পাথর কত বড়! এই এত বড় পাথর ওই সময়ে মানুষ কিভাবে টেনে টেনে এখানে নিয়ে আসছে আসলে বলা মুশকিল। আমি সেই এরকম একটা পাথরের পাশে বসে পাশে একটা ছায়া পেয়েছি। আমি অনেকক্ষণ ধরে রোদে, তো এই একটু ছায়া পেয়েছি, ছায়াতে এসে দাঁড়ালাম। এত বড় পাথর, মানে আমি এখানে বসে ভাবছি যে কিভাবে ওই সময় মানুষ এত উপরে এক একটা পাথর উঠালো। এটা নিয়ে বিশ্লেষকদের অনেক ধরনের মতামত আছে। আসলে অনেকে বলে যে ওই সময় তাদের কাছে ওই ধরনের আবিষ্কার ছিল বা ওই রকম যন্ত্র ছিল যেটা হয়তো বা এই 5000 বছর পরে আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের কাছে সেই ওই রকম যন্ত্রপাতি বা ওই রকম আবিষ্কার নেই। অনেকে এটা বলে। অনেকে বলে যে এই পাথর টেনে নিয়ে আসছে, বালির সাথে পানি মিক্স করে পাথর টেনে নিয়ে আসছে যাতে বালিটা পিচ্ছিল থাকে। এক একজনের এক এক মতামত আসলে আছে। এখন সেটা কোনটা যে আসলে সত্যি তা বলা যায় না। আর এখানে যে গাইডগুলো আছে, আমার কাছে গাইডদের এক একজনের ইনফরমেশান এক এক রকম। কেউ কেউ হয়তো বা আপনাকে এক ধরনের ইনফরমেশান দিচ্ছে, মানে যার মন গড়া ইনফরমেশান আপনাকে দিবে। এক এক গাইড এক এক রকম ইনফরমেশান দেবে। আপনি আজকে একজন গাইড নিয়ে যাবেন, সে একরকম কথা বলবে, কালকে আরেকজন গাইড নিয়ে যাবেন, সে আরেক রকম কথা বলবে। আসলে তাদেরও দোষ নাই, কারণ হচ্ছে 5000 বছর আগের একটা জিনিস, এটা ইতিহাস বিকৃত হতে হতে এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়েই তো আপনাকে বলবে। আমাদের বাংলাদেশের সাধারণত 50 বছর আগের ইতিহাসই আমরা এখন অনেকে অনেক রকমভাবে জানি। তো এখানে 5000 বছর আগের ইতিহাস অনেক কিছু চেঞ্জ হয়েই যেতে পারে। তবে সর্বোপরি যেটা সত্যি সেটা হচ্ছে এই পিরামিড আসলে আশ্চর্যের একটা জিনিস। তো সেই আশ্চর্যটা দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার। এখান থেকেও পিরামিডের একদম স্পষ্ট প্যানোরামা ভিউ দেখা যাচ্ছে। মানুষ কষ্ট করে আসলে ওইখানে যাওয়ার প্রয়োজন আমি দেখছি না। হ্যাঁ, তবে ওইখানে মরুভূমির মাঝখানে একটা আলাদা ফিলিংস কাজ করবে, ভালো লাগবে আপনার কাছে। যদিও অনেক গরমের কারণে একটু কষ্ট হবে, কিন্তু ভালো লাগবে ওইখানে। কিন্তু এখানেও আমি যেই প্যানোরামা ভিউটা প্রয়োজন এখানে খুব ভালোভাবে পাচ্ছি। উঠে গেলাম ঘোড়ার পিঠে, আর এ হচ্ছে ইজিপ্ট, এ হচ্ছে পিরামিড। ঘোড়াটা খুবই ভালো, শান্তশিষ্ট। ওরা জানি অনেক মুলামুলি করতে হয়, জানি। আমি আসলে খুব কম টাকা দিয়ে ঠিক করছি, নামার পরে ও আরও টাকা চাইবে আমার কাছে, কিন্তু দেখি কি করা যায় আর কি। যাক, ছেলেটা অন্যান্যদের মতো এতটা খারাপ না, কজরে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ওরা আগেই বলে রাখছি যে আমি খুবই গরিব, অতএব তুমি এটা হইলেই দিতে পারবা। তারপরও সে আমার কাছ থেকে টিপস চাইছে। তো 100 টাকা নর্মালি দেওয়া হয়, তাকে 50 টাকা দিচ্ছি। খুশি হয়ে গেছে, কারণ আগেই বলছি কিছু দিব না। যাক, অবশ্যই ভালোই ছিল, ছেলেটা এতটা না। আমি একটু চেহারা দেখে বোঝার চেষ্টা করছিলাম যে কতটুকু ডিস্টার্ব করবে। দেখলাম না, খুব বেশি ডিস্টার্ব করে নাই, ভালো ছেলে। যাই হোক, পরে সব কমপ্লিট হলো। ও চালাক আছে পাগলা।
চলে আসলাম স্পেনিক দেখতে, ভিতরেই আছি। এখন কল্লার সামনে যাব, মিন্তার যে মুখটা আছে স্পেনিক্সের সেখানে যাব। আর এটা হচ্ছে স্পেনিক্সের আগের যে অংশটা, আর খুবই সুন্দর, সবাই ছবি তুলছে এখানে, সুন্দর একটা জায়গা। এসেছিলাম স্পেনিশ দেখতে, এখানেও টুরিস্টের অভাব নেই, অনেক টুরিস্ট, সবাই অন্যান্য জায়গাগুলো ঘুরে এখানে এসে ভিড় করে। তো এখানে প্রচুর ভিড়, দাঁড়ানোই যাচ্ছে না, অনেক ভিড়। অনেক টায়ার্ড হয়ে গেলাম, আর রাস্তার পাশে পেয়ে গেলাম মামার বানানো অরেঞ্জ জুস। তো অরেঞ্জ জুস খাই, আর এই স্ট্র দিয়ে কাজ হবে না, ডিরেক্ট খেতে হবে। তারপর একটু ফ্যাশনের জন্য স্ট্র দিয়ে খাই। একদম ফ্রেশ, মাত্র 30 টাকা, বাংলাদেশ টাকায় 100 টাকার থেকে অনেক কম। খুবই মজা পাচ্ছি, আর এই মুহূর্তে এটা আমার খুব দরকার ছিল। জুসের দাম আসলে খুব কম, কম দাম পেয়ে আমি আসলে আর ছাড়তে যাচ্ছি না। আমি একটা ম্যাঙ্গো জুসও নিয়ে নিলাম। অমৃত অমৃত, মানে একদম র, যাতে কোনো ইয়ে নেই, খুবই মজা। লাঞ্চ করতে আসলাম, তো এই হচ্ছে আমার লাঞ্চ। আপাতত আজকে পাস্তা আর হচ্ছে বিফ রোল, তো এই দুটো দিয়ে আজকে লাঞ্চ করে নিব। আমার হাতে সময় খুব কম, এখান থেকে আমি আবার অন্য জায়গায় যাব। এখন অন্যান্য খাবার খুঁজে বের করা কঠিন, বাট এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস। এটা আমি ইন্টারনেটে অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমার সামনে পড়ে যাবে এভাবে আমি বুঝতে পারিনি। এই খাবারগুলো অনেক ফেমাস, এখানে অনেক সিরিয়াল থাকে সন্ধ্যাবেলা। তো আমি দুপুরবেলা আসছি, তারপরে অনেক সিরিয়াল। ওদের এখানে ফলাফল নামে একটা খাবার আছে, খুবই মজা, দুবাইতেও খেয়েছি। এখানে এসে আজকে সকালে ব্রেকফাস্টের সাথে আমি তাই পেলাম, খুবই ভালো লাগলো আমার, খুবই মজা পাচ্ছি। হ্যাঁ, অ্যারাবিয়ান এই সালাদটা আমি আমার খুব পছন্দ, আমার ভালো লাগে। গরমে আর রোদে আমার হাতে একদম ফোসকা পড়ে গেছে, এক ধরনের কী বলবো, পানি পানি, এক ধরনের ঘামাচি টাইপের হয় না, জাস্ট মাত্রই আমি খেয়াল করলাম গরমে একদম মানে হাতের এতটুকু জায়গা পর্যন্ত হয়ে গেছে। এটা মনে হয় রিকভার করতে টাইম লাগবে। আর এখানে খেলাম, খুবই ভালো লাগলো, পেট একদম ভরে গেছে।
একটু জুস খেলাম, জুস খেয়ে ক্লান্তি দূর হয়ে গেল। লাঞ্চ করে এখন আমি একদম কমফোর্টেবল ফিল করছি। আরেকটা জায়গায় যাব, তো সেখানকে যাবো। ওয়েট করছি, আমার পাঠাও রাইডার আসতেছে। আসলে পাঠাও তো না, বাংলাদেশে পাঠাও বলে। এখানে অন্য কোনো অ্যাপস আছে কিনা আমি জানি না, তবে উবার ইউজ করছি এখন পর্যন্ত। পাঠাও বলতে বলতে পাঠাও চলে আসছে মধ্যে। ও আসছে, ওকে নিয়ে যাব হচ্ছে এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে স্টেপ পিরামিড। বসলাম উবারের রাইডে, যাচ্ছি সাকারা। সাকারা হচ্ছে স্টেপ পিরামিড বলে এটাকে। স্টেপ পিরামিডটা হচ্ছে ওয়ার্ল্ডের সর্বপ্রথম যে পিরামিড, সেই পিরামিড। আমরা যাই সাকারাতে। ইজিপ্ট শহরটা বা এই জিজা শহরটা আমার কাছে একদম মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশেরই কোনো একটা ছোটোখাটো সিটি মনে হচ্ছে আমার কাছে। একদম ইউজুয়াল, মানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, সব কিছু রেগুলার সিম্পল, একদমই সিম্পল, একদমই এখনও মনে হচ্ছে এখনও ডেভেলপ হয় নাই এমনই মনে হচ্ছে। এর আগের বার যখন এসেছি আমি এতটা এক্সপ্লোর করতে পারিনি, জাস্ট কয়েকটা স্পট চলে গেছি। এবার ইনশাল্লাহ করবো। ওই যে বাইকে করে যাচ্ছি, ভালো লাগছে আমাদের। স্টেপ পিরামিডটা বাইরে থেকে দেখে চলে আসছি, কারণ হচ্ছে ভিতরে ঢুকতে দেওয়া দিচ্ছে না, 5টা বাজে বন্ধ হয়ে যায়। আর আমি সেটা আসলে জানতাম না, আমি দূর থেকে আসছি। আমি রিকোয়েস্ট করলাম, বললো না এটা কোনোভাবেই সম্ভব না, 8টা বাজে ওপেন করে আর 5টা বাজে বন্ধ করে। কিছু আর করার নাই, এসছি বাইরে থেকে দেখেছি, কিন্তু ভিতরে গিয়ে তো অবশ্যই দেখতে হবে। আমার কাছে অন্য একদিন আবার আসতে হবে আসলে। তো এটা যেহেতু গিজাতেই ছিল, আমি চাচ্ছিলাম যে এখানে স্টেপ পিরামিডটা দেখে দেন অন্য জায়গায় যাই। তো হয়তো বা শুধুমাত্র এই স্টেপ পিরামিডের জন্য আমাকে আবার আসতে হবে এখানে। যাই হোক, বাইরে থেকে দেখেছি, কিন্তু আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা আছে আমার। তো আজকে আর কিছু করার নাই, আজকে আবারও আমার যে সেম ড্রাইভার যিনি ছিল ওনার সাথেই আবার ব্যাক করছি ভিজাতে। কিছু করার নেই, করে যাচ্ছি। অথবা আমাদের বাংলাদেশের সেম সব দেশেই আছে। যাই হোক, টুকটুকে বসলাম, এখন যাচ্ছি গিজা বাস স্ট্যান্ডে। সেখান থেকে যাবো আলেকজান্ড্রা। আজকে রাতে ইনশাআল্লাহ আলেকজান্ড্রায় থাকার ইচ্ছা আছে। কালকে সারাদিন আলেকজান্ড্রা